আমরা এটাকে পিক্সেলে আগে কনভার্ট করে নিব। দেন এখানে ওয়াইড লিখবো 851, হাইট হবে আপনার 315। এখন 851 315 হলো আপনার ডেস্কটপ সাইজ, মানে পিসি, ওয়েব করতে হবে না, ওটা কাস্টম থাকলেই হবে। এটা হলো পিসির জন্য সাইজ, ঠিক আছে? পিসি বা ল্যাপটপ যদি ইউজ করেন তাহলে ল্যাপটপের জন্য। মোবাইলে যদি যান সেক্ষেত্রে সাইডের কিছু অংশ কেটে যাবে, মানে দুই সাইড থেকে কিছু অংশ কেটে যাবে। তো আমরা ফেসবুক কভার ফটো যখন ডিজাইন করব তখন আমাদের মাথায় এটা রাখতে হবে আমাদের কোনো কন্টেন্ট যাতে কাটা না পড়ে। আমার ইমেজ কাটা পড়ুক, ডিজাইন কাটা পড়ুক, কিন্তু আমার যে ইনফরমেশনগুলো, আমি যে ইনফরমেশনগুলো আমার ওয়েব মানে ফেসবুক কভার ফটোতে দিচ্ছি সেটা যাতে কাটা না পড়ে। তো সেম ওয়েতে একটা রেক্টেঙ্গুলার নিতে হবে। এতদিন আমরা যেভাবে রেক্টেঙ্গুলার নিছি, এটা মাপটা নিব 851 315। রেক্টেঙ্গুলার নিলাম, এটাকে আমরা অ্যালাইন করে নিব। হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। সেন্টার করার পর আমরা এই যে আপনারা অনেকেই এখনো ভুল করেন যে ফিল কালারটাকে নান করেন না। ফিল কালারটাকে যখন নান না করে আপনি গাইড করতেছেন, তখন যখন আপনার কোনো কন্টেন্ট ধরার জন্য ক্লিক করেন তখন আপনার যে গাইডটা আছে এটা সিলেক্ট হয়ে যায়, ঠিক আছে? তো মাস্ট বি ফিল কালারটাকে নান করে নেবেন। ফিল কালারটাকে নান করলাম, রেক্টেঙ্গুলারটাকে ধরলাম, অবজেক্টে যাব, পাথে যাব, অফসেট পাথ, দেন এইটাকে আমি মাইনাস থেকে নিয়ে আসি। এখন এটা ডিপেন্ড করবে আপনি কতটুকু জায়গার মধ্যে আপনার কন্টেন্ট গুলো রাখবেন। আমি আপাতত -20 পিক্সেল নিলাম, ঠিক আছে? আপনারা চাইলে আরো বেশি নিতে পারেন, আরো কম নিতে পারেন, সমস্যা নাই। কিন্তু আমার মাস্ট বি এইটা মনে রাখতে হবে আমার লেফট সাইড এবং রাইট সাইডে কিছু অংশ গ্যাপ রাখতে হবে আমার কন্টেন্ট গুলা, ঠিক আছে? কন্টেন্ট গুলা সবসময় ট্রাই করবেন মিডলে রাখতে। তো ম্যাক্সিমাম ডিজাইন গুলা এরকম করে করার চেষ্টা করবেন যাতে আপনার কন্টেন্ট গুলা মিডলে থাকে। তো আজকে আমরা একটা ডিজাইন করি, এই দুইটাকে আমি চাইলে গাইড করে নিতে পারি। আর কালার গাইড হিসেবে এখানে আমার ব্লিড মার্ক নেওয়া আছে, ঠিক আছে? আপনারা যদি কেউ ব্লিড মার্ক দিয়ে কাজ না করতে চান সেক্ষেত্রে একটা কালার গাইড নিয়ে নেবেন। আর এইটাকে আপনার ওই কালার গাইড পর্যন্ত মাস্কিং করার কোনো দরকার নাই। এটাকে চাইলে আপনি কাটিং মার্ক, যেটা আপনার আর্টবোর্ড সাইজ, ঠিক আছে, সেই সাইজেই আপনি জেপিজি করে দিতে পারেন, কারণ এটা প্রিন্ট মিডিয়াতে যাবে না, ঠিক আছে? আপনি চাইলে বেশি রাখতে পারেন, কন্টেন্ট গাইড কালার গাইড পর্যন্ত রাখতে পারেন, কিন্তু এটা যেহেতু প্রিন্ট মিডিয়াতে যাবে না, আমার প্রিন্টের কোনো ঝামেলা নাই, সেক্ষেত্রে আপনি আর্টবোর্ডটাকেই সেভ করে দিতে পারেন, ঠিক আছে? আর্টবোর্ডের মাপেই ক্লিপিং মাস্ক করতে পারেন, বা যেভাবে ডিজাইন করতেছেন এইভাবে রেখে যখন জেপিজি সেভ করবেন ইউজ আর্টবোর্ড ক্লিক করে জেপিজি সেভ করে দিলেই হবে। তো এই দুইটাকে ধরলাম, আমি এটাকে মেক গাইড করে নিচ্ছি। মেক গাইড করলাম। দেখেন অনেকে গাইড গুলাকে লক করতে পারেন না এখনো। গাইড লক করে কিভাবে বলেন তো? গাইড লক করে কিভাবে? ওইটা সবকিছু লক করার জন্য। গাইড লক করে কিভাবে? গাইড লক করবেন, কোনো কিছু সিলেক্ট করা নাই আমার, জাস্ট আর্টবোর্ডের বাইরে যে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করার পরে লক গাইডের একটা অপশন আসে, এটাতে যদি ক্লিক করেন আপনি যত রকম গাইড নিচ্ছেন সেইগুলা লক হচ্ছে। কন্ট্রোল 2 দিয়ে আপনি সব লক করতে পারবেন, কিন্তু কন্ট্রোল অল্টার 2 চাপলে আবার আপনার ধরেন একটা অবজেক্টকে আপনি এখানে একটা রেক্টেঙ্গুলার নিছেন, এটাকে যদি আপনি কন্ট্রোল 2 দিয়ে লক করেন, যখন কন্ট্রোল অল্টার 2 চাপবেন সবগুলো আনলক হয়ে যাবে। তো সেটা একটা ঝামেলার বিষয়। শুধুমাত্র যদি গাইডগুলোকে লক করতে চান, কোনো কিছু সিলেক্ট না করে রাইট বাটন ক্লিক করবেন, লক গাইডের একটা অপশন আসবে, ঠিক আছে? আবার যদি গাইডটাকে কোনোভাবে মুভ করার দরকার পড়ে সেক্ষেত্রে এই যে লক গাইডের মার্ক বাটনটা উঠাই দিবেন, তাহলে লক গাইডগুলো আবার আনলক হয়ে যাবে। এখন এই যে গাইডগুলো আনলক হয়ে গেছে, ঠিক আছে?
এখানে আরো কিছু অপশন আছে। যখন রাইট বাটন ক্লিক করবেন, শো গ্রিড, আপনি যে কাজ করতেছেন এই যে গ্রিড গুলা দেখাচ্ছে, এই যে পিক্সেল পার ইঞ্চি দেখছিলাম আমরা, ঠিক আছে, এই গ্রিড গুলা এক একটা একটা পিক্সেল। যখন ফুল জুম করতেছেন এই যে এটা আসতেছে, এটা একটা পিক্সেল, ঠিক আছে। তো আপনি চাইলে গ্রিড করেও কাজ করতে পারেন। আবার রাইট বাটন ক্লিক করলে গ্রিডের অপশন আসবে, এখানে হাইড গ্রিড করে দিলে হবে। তারপরে যদি কারোর স্কেল করতে হয়, মানে একটা রোলার নিতে হয়, কারণ আপনি চাচ্ছেন আপনার উপরে একটা অবজেক্ট নেওয়া আছে, নিচের অবজেক্টটা সমান সমান ইয়ে মানে দূরত্ব রাখবেন। লাইক এইখানে একটা অবজেক্ট নিছেন, এখানে একটা অবজেক্ট নিছেন, চাচ্ছেন এইখান থেকে আরেকটা অবজেক্ট শুরু হবে। তো এইখানে আপনার ম্যানুয়ালি করতে গেলে একটু ম্যানুয়ালি করতে হবে, কিন্তু যদি একটা রোল নিয়ে নেন তাহলে এটা করতে সুবিধা হবে। সেটা কিভাবে করবেন, কন্ট্রোল আর চাপলে রোলের অপশন আসবে, ঠিক আছে। উপরটাতে যদি ক্লিক করে টানেন মাউসের লেফট বাটন, নিচের দিকে টেনে আনলে একটা গাইড ভার্টিক্যালি আসলো। আর লেফট সাইড থেকে যদি রাইট সাইডে টানেন তাহলে একটা গাইড হরিজন্টালি আসলো। তো এই গাইড গুলো দেখেন লক হয়ে আছে, ঠিক আছে। তো আনলক গাইড গুলোকে আনলক করে চাইলে এই গাইড গুলোকে আবার ডিলিট করতে পারবেন, ঠিক আছে। ইলাস্ট্রেটরের ক্ষেত্রে ডিলিট বাটন চাপলে ডিলিট হয়ে যাবে। ফটোশপের ক্ষেত্রে যদি রোল গুলাকে ডিলিট করতে চান, সেক্ষেত্রে ধরেন একটা রোল নিয়ে আসছেন, এটাকে চাচ্ছেন আপনি আবার ডিলিট করে দিবেন, মানে এটা এখান থেকে বের করে দিবেন, এটাকে ধরে যেখান থেকে নিয়ে আসছেন ওইখানে ছেড়ে দিবেন, চলে গেছে। এটা দেখেন জুম করলে নাই, উপরেরটাও সেম, ঠিক আছে। আবার এইটাকে নিয়ে টেনে নিয়ে এনে যদি অল্টার চাপেন, দেখেন ফার্স্টে আমি হরিজন্টাল একটা রোল নিয়ে আসছি, এটাকে যদি অল্টার চাপে এটা ভার্টিক্যাল হয়ে গেছে, ঠিক আছে। ইলাস্ট্রেটরের ক্ষেত্রেও সেম। তো এইটা দেখলাম আমরা কিভাবে ইলাস্ট্রেটরের গাইডটা নিব, ঠিক আছে। আর একটা জিনিস বলছিলাম ফটোশপে কিভাবে গাইড নেবেন, সেটা একটু আজকে দেখাই দিচ্ছি, ঠিক আছে, একটু খেয়াল করেন। আমি ওয়েব ব্যানার দিয়ে দেখাচ্ছি, সব ক্ষেত্রে সেম। তো এইটা আমার আর্টবোর্ড, মানে ক্যানভাস। ফটোশপেও কিন্তু আপনি চাইলে এই কভার ফটো ডিজাইন করতে পারবেন। আমি ইলাস্ট্রেটরে দেখাবো, আপনারা চাইলে ফটোশপেও করতে পারেন, সেম ওয়েতে সেম, সবকিছুই সেম। তো ফটোশপে কিভাবে আমি একটা গাইড নিব, ফটোশপে আমি ওই রেক্টেঙ্গুলার করে গাইড নিতে পারবো না, এখানে অবজেক্টের অপশন নাই, ঠিক আছে, অফসেট পাথের অপশন নাই। তো কিভাবে নিব, একটা রেক্টেঙ্গুলার নিব, ফার্স্টে স্কয়ার একটা রেক্টেঙ্গুলার নিব, শিফট চেপে এটুকু একটা রেক্টেঙ্গুলার নিলাম। নেওয়ার পর এইটার কালার দিচ্ছি আমি ব্ল্যাক, আপনারা চাইলে অন্য কোনো কালার দিতে পারেন। এখন এটাকেই কর্নারে ধরবো আমি, ধরার পর এই রোলটাকে এখানে করলাম, এই রোলটাকে এখানে করলাম উপরে, আর রাইট সাইড লেফট সাইডে আমার গাইড রেডি হয়েছে। দেন এটাকে কর্নারে নিয়ে আসবো, রোল, এই যে আপনার গাইড রেডি হয়ে গেছে। এখন এটাকে চাইলে হাইড করে দিতে পারেন। এখন এই গাইডের মধ্যে আপনি সবকিছু করবেন, ফটোশপে কিভাবে গাইড রেডি করবেন, ঠিক আছে। নিজের স্পেলিংটা নিজের মতো করে করে নিব। হ্যাঁ, তো এইটা গেল আপনারই। আমি লেআউটটা নিলাম, লেআউটের পর এখন আমার ডিজাইন করতে হবে। তো ডিজাইনটা, কভার ফটোর ডিজাইনটা ম্যাক্সিমাম ক্ষেত্রে লোগোর যে কালার থাকে সেটার উপর ডিপেন্ড করে হয়। তো কভার ফটোতে আপনার কি কি থাকতে পারে, লোগো থাকতে পারে, প্লাস ওনাদের একটা ট্যাগলাইন থাকতে পারে, প্লাস আপনার ফোন নাম্বার, তারপর ওয়েবসাইটের অ্যাড্রেস, এগুলো থাকতে পারে। এর চেয়ে বেশি কিছু ইউজ করা হয় না ম্যাক্সিমাম ক্ষেত্রে, ঠিক আছে। এখন কেউ যদি কোনো একটা সাবজেক্ট নিয়ে কভার ফটো করে, যেমন কভার ফটোটাকে 5টা ইমেজের স্লাইড শো বানানো যায়,
ইমেজের যে কাভারটা, ঠিক আছে? কেউ যদি কোনো সাবজেক্ট নিয়ে করে সেক্ষেত্রে ওই সাবজেক্টটা থাকতে পারে। তো আমরা একটা ডিজাইন করি, দেখি কিভাবে করা যায়। একটা রেক্টেঙ্গুলার নিচ্ছি স্কোয়ার টাইপের। দেখেন আমি যখন রেক্টেঙ্গুলার স্কোয়ার কিভাবে নিতে হয় জানেন? কিভাবে? শিফট চেপে মাউসের লেফট বাটন ক্লিক করে যদি মাউসটাকে ড্র্যাগ করেন তাহলে স্কোয়ার আসবে। আর কোন ইমেজকে যদি কোন ইমেজ প্লাস কোন অবজেক্টকে যদি প্রফেশনাল মানে যেই মাপে আছে, যেভাবে হাইট ওয়াইট করা আছে, এইভাবেই যদি ছোট বড় করতে চান সেক্ষেত্রে অবশ্যই শিফট চেপে ছোট বড় করবেন। ঠিক আছে? লাইক আমি যদি এই কর্নারটাকে ধরে এটাকে ছোট বড় করতে চাই, শিফট চেপে জাস্ট ছোট বড় করব। দেখছেন? এই কর্নারটাকে ধরে হচ্ছে। ঠিক আছে? এখন আমি যদি চাই সেন্টারটাকে ধরে ছোট বড় হবেও, চার চারো সাইডে সমান ছোট বড় হবে, সেক্ষেত্রে শিফট আর অল্টার চাপবো। শিফট আর অল্টার চেপে ছোট বড় করব। এখন সেন্টারটাকে ধরে ছোট বড় হচ্ছে। ঠিক আছে? কেউ কিছু জিজ্ঞেস করতে চাইছিলেন? তো এরকম একটা রেক্টেঙ্গেল নিলাম, দেখি কোনো ডিজাইন করা যায় কিনা। এটাকে একটা একটু রোটেট করে নিলাম। এই পাশেরটা ডিলিট করে দিচ্ছি। দেখেন আমি এই জিনিসটাই মানে লেফট সাইডে যে ডিজাইনটা নিচ্ছি আমি চাচ্ছি যে এটা রাইট সাইডে চলে আসবে। এখন মেনু আমি যদি এইটাকে আলাদাভাবে করি, এইটাকে যদি আলাদাভাবে করি আমার একটু প্রবলেম হবে। মানে সাইজও সমান হবে না, গ্যাপও সমান থাকবে না। তো আমি চাচ্ছি যে এটাকে ডিলিট করে দেব। ডিলিট করার পর এটাকে গ্রুপ করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। কেউ চাইলে মাউসের লেফট বাটন ক্লিক করে এখানে গ্রুপ করতে পারেন, সরি রাইট বাটন ক্লিক করে। তো কন্ট্রোল জি দিয়ে করাটা সহজ হলো, আপনার কাজের যে ফ্লোটা এই ফ্লোটা আর কি স্লো হলো না। ঠিক আছে? কিছু শর্টকাট কি আপনার কিবোর্ড ইউজ করতে হবে, কিছু শর্টকাট কি আপনার কিছু কাজ আপনার মাউস দিয়ে করতে হবে। তো এটাকে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্মে যাব, রিফ্লেক্ট করব। রিফ্লেক্ট করে হরাইজন্টাল রিফ্লেক্ট, ওকে, দেন ভার্টিক্যাল রিফ্লেক্ট করব আবার। ভার্টিক্যাল রিফ্লেক্ট ওকে করলাম, আমার যেভাবে যেটা ছিল ওইভাবে চলে আসছে। এখন আমি এখানে টোটাল মাপটা নেওয়ার জন্য এখানে একটা রেক্টেঙ্গুলার নিতে পারি। এটাকে নিচে এনে কন্ট্রোল কে দিয়ে কিবোর্ডের যে স্পেস কমানো বাড়ানোর অপশনটা সেটা আনতে পারবেন। এটাকে সমান করলাম, করার পর একটু ভিতরের দিকে আনবো না, বাইরের দিকে। এইখানে নিয়ে আসলাম।
এখন এই জিনিসগুলোকে আমি আনগ্রুপ করি। আনগ্রুপ কেন করছি, এটা যখন স্কোয়ার আছে আমার দেখতে তেমন একটা ভালো লাগছে না। একটা যদি কালার দেই এটার ভেতরে, ব্ল্যাক কালারটাকে আমি রিভার্স করে দিলাম, এটাকে এখন একটু পিঙ্ক কালার দিচ্ছি। এই কালারটা যদি দেই তেমন একটা ভালো লাগতেছে না সাইডের কর্নার গুলা। তো এইটাকে যদি একটু রাউন্ড শেপ করে দেই দেখেন আরেকটু ভালো লাগবে। তো বড় দুইটাকে আগে ধরলাম, ইফেক্টে যাব, স্টাইলাইজে যাব, রাউন্ড কর্নার 10 পিক্সেল হচ্ছে না, 20 পিক্সেল দিলাম। ওকে, এটা ঠিক আছে। দেন এই দুইটাকে ধরলাম, ইফেক্টে যাব, স্টাইলাইজে যাব, রাউন্ড কর্নার। আমি একটু তাড়াতাড়ি দেখাচ্ছি, কারো কোনো প্রবলেম হয় এখন তাড়াতাড়ি দেখাইলে? কারণ আমার মনে হয় এখন তাড়াতাড়ি দেখাইলে কোনো সমস্যা নাই, কারণ এই কাজগুলো আগে দেখানো হয়েছে অনেকবার। সিসিতে একটা দিয়ে করতে পারবেন। তো রাউন্ড করলাম, এটাকে করলাম 15, ওকে করে দিলাম। এখন আগের চেয়ে একটু ভালো লাগছে দেখতে কর্নার গুলা। তো ধরলাম, চাইলে এইখানেও আমি একটা রেক্টেঙ্গুলার দিতে পারতাম, ছোট রাউন্ড রেক্টেঙ্গুলার দিলে, এখানে একটা সলিড কালার দিলে সেক্ষেত্রে আরেকটু ভালো লাগতো দেখতে। তো এইটাকেই আমরা আপাতত করে দেখি, আমরা যেহেতু আমি যেহেতু আপনাদের দেখানোর জন্য দেখাচ্ছি, তো এইটাকেই করে দেখি। এই দুইটাকে আমি সলিড কালার রাখবো, এই দুইটাতে কোনো ইমেজ বসবে না। আর আমার এই দুইটা রেক্টেঙ্গুলার যেটা আছে এই দুইটাতে ইমেজ বসবে। এখন ইমেজ বসতে হলে আমি যদি এটাতে ক্লিপিং মাস্ক করি, আমার কর্নার কিন্তু দেখেন এখানে আমি কর্নারটাকে রাউন্ড করছি, কিন্তু কর্নার কিন্তু আমার রাউন্ড হয় নাই। এখানে আলাদা অ্যাঙ্কর পয়েন্ট জেনারেট হয় নাই, জাস্ট দেখাচ্ছে যে সলিড কালারটা আমার রাউন্ড হয়েছে। এইটাকে প্রপার রাউন্ড করতে হইলে অবজেক্টটা কিন্তু রেক্টেঙ্গুলারই আছে, দেখছেন অবজেক্টটা রেক্টেঙ্গুলারই আছে। তো টোটালটাকে ধরলাম, অবজেক্টে যাব এক্সপ্যান্ড অ্যাপারেন্স, ঠিক আছে, অবজেক্টে যে এক্সপ্যান্ড অ্যাপারেন্স করব, অবজেক্টটাকে এক্সপ্যান্ড অ্যাপারেন্স করলে এখন দেখেন শেপটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এখানে আগে একটা অ্যাঙ্কর পয়েন্ট ছিল, এখন দুইটা অ্যাঙ্কর পয়েন্ট চলে আসছে। এক্সপ্যান্ড অ্যাপারেন্স, এখন দেখছেন প্রত্যেক কর্নারে একটা করে অ্যাঙ্কর পয়েন্ট আছে, মানে আপনার শেপটার ভিজুয়াল দেখাচ্ছে যে এটা কর্নার রাউন্ড হইছে। কিন্তু এটার ভেতরে যদি কোনো রকম ক্লিপিং মাস্কের কাজ করতে যান, যেহেতু আমরা এই দুইটার রেক্টেঙ্গুলারে আলাদা ইমেজ বসাবো, যদি ক্লিপিং মাস্ক করি, সেটা ক্লিপিং মাস্ক করার পরে সেটা রাউন্ড শেপে আসবে না, সেটা আসবে আপনার এই কর্নার শেপেই, ঠিক আছে। তো আমার এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, এর জন্য কর্নার শেপে আসবে। তো এইখানে আমার একটা অ্যাঙ্কর পয়েন্টকে আমি যে রাউন্ড করছি, এই রাউন্ডটাতে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে হবে। তো অ্যাঙ্কর পয়েন্ট যদি অ্যাড করতে চাই, এইভাবে তো অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করা পসিবল না। সো আমরা অবজেক্টে যাব, এক্সপ্যান্ড অ্যাপারেন্সে যাব, মানে এক্সপ্যান্ড অ্যাপারেন্সে ক্লিক করলে আপনারা দেখেন যে এখানে যেখানে রাউন্ড ছিল সেখানে দুই পাশে দুইটা করে অ্যাঙ্কর পয়েন্ট জেনারেট হয়ে গেছে। এখন আপনার অবজেক্টটা অ্যাকচুয়ালি রাউন্ড রেক্টেঙ্গুলার হিসেবে আছে। দেখেন আপনি যদি এখানে রাউন্ড রেক্টেঙ্গুলার নেন, আমি চাইলে রাউন্ড রেক্টেঙ্গুলার নিয়ে করতে পারতাম, আমি জাস্ট এই কাজটা দেখানোর জন্য আপনাদের ওইভাবে দেখাইলাম, ঠিক আছে। রাউন্ড রেক্টেঙ্গুলার নিলে দেখেন এই যে দুই দুই পাশে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট দেখাচ্ছে রাউন্ড শেপে। তো রাউন্ড করলাম, এখন দুইটা ইমেজ ইউজ করি আগে। আচ্ছা, কেউ কিছু মনে করে না, এই দুইটা ইমেজ নিচ্ছি, নাহলে আবার ডাউনলোড করতে হবে। আপনাদের এক 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 ইমেজ দিয়ে দেখাচ্ছি সবগুলা। তো এটার পেছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, সো এইটাকে আমার কোনো রকম ইকো কাজ করতে হবে না, এটার পেছনে কোনো ব্যাকগ্রাউন্ড নাই, সো আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে নিই।
রাউন্ড রেক্টেঙ্গুলার নিচ্ছে একটা। আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ড দিতেও পারেন, বা এইখানে ক্লিপিং মাস্ক করার পরে যেটাকে ক্লিপিং মাস্ক করতেছেন সেটাকে কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে যেই কালারটা আপনি দিতে যাচ্ছেন দিয়ে দিতে পারবেন। ঠিক আছে, এটাকে আমি ব্যাকে নিলাম। না, এরকম কোনোই নেই। তো এখানে আমি একটা গ্রেডিয়েন্ট দিলাম, গ্রেডিয়েন্টের এই পাশের কালারটা দিচ্ছি, কালার কোড কত, সিসি দিয়ে করতেছেন, CS6 দিয়ে করেন। একই নিয়ম। হুম, করবে, দেখেন ভালো করে পারেন। নিয়ম একই সব। তো এইখানে আমার কালার কোড দেওয়া আছে 6033। ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে নিলাম, এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিচ্ছি। গ্রুপ করে নিলাম। আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ড দিতেও পারেন, নাও দিতে পারেন। ঠিক আছে, এখন একটু মনে হচ্ছে যে ইমেজটা আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ডের সাথে, ওইটা আমি ক্লিপিং ম্যাক্সে অ্যাডজাস্ট করে দিচ্ছি। এখানে শ্যাডো দিলে হয়তো বা ঠিক হয়ে যেত। তো আমার নিচের অংশটুকু লাগবে না, আমি জাস্ট উপরে ওর অর্ধেক অংশটুকু রাখবো। তো আমার শ্যাডোর দরকার নাই, আমি এই ইমেজটাকে চাচ্ছি এখানে রাখবো। এই ইমেজটা এখানে আনলে বেটার হবে। তো এটাকে এই সাইজে নিলাম। এই যে দেখেন, অনেকে একটা জিনিস ভুল করেন, যেটাকে ক্লিপিং মাস্ক করছেন সেটা উপরে রাখেন, যেটার মধ্যে করছেন সেটাকে নিচে রাখেন। যেটাকে ক্লিপিং মাস্ক করবেন সেটা থাকবে ব্যাকে, আর যেটার মধ্যে করছেন সেটা থাকবে উপরে। তো আমি এইটার মধ্যে ক্লিপিং মাস্ক করব। এটাকে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জে দিয়ে ব্রিং টু ফন্টে নিয়ে আসলাম। আনার পর ধরলাম মেক ক্লিপিং মাস্ক, ক্লিপিং মাস্ক করলাম। এখন এটাকে আমার একটু এডিট করতে হবে। তো এডিট করার পর ধরেন আমি ক্লিপিং মাস্কের মধ্যে এটাকে ছোট বড় করব ইমেজটাকে। কিভাবে করবেন, এখানে ডাবল ক্লিক করবেন, দেখেন ইমেজটা আলাদা সিলেক্ট হয়েছে। তো এইটাকে এখন ছোট করি, ছোট করলাম। এখন ব্যাকগুলো হালকা বোঝা যাচ্ছে। তো নিচে কিছু অংশ কেটে গেছে আমার। তো এই অংশটাকে ফিল আপ করতে হলে এটাকে নিচের দিকে নিয়ে আসি, কপি করে জাস্ট কপি করে আরেকটা নিয়ে আসছি। নিয়ে আসার পরে এটাকে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্মে যাব, রিফ্লেক্টে যাব, হরিজন্টাল রিফ্লেক্ট করলাম, দেখি হয় কিনা। দেখেন কিছুটা অ্যাডজাস্ট হয়ে গেছে কিন্তু। ঠিক আছে, তো এই ইমেজটা আমার কভার হয়ে গেছে।
এখন এই ইমেজটাকে ক্লিপিং মাস্ক করব, এই ইমেজটাকে এইভাবে রাখতে চাচ্ছি, এটাকে উপরে নিয়ে আসি। মেক ক্লিপিং মাস্ক, ক্লিপিং মাস্ক করলাম। এখন আমার যে বাচ্চাটা আছে ওকে একটু ছোট করতে হবে, ব্যাকগ্রাউন্ডটাকে একটু বড় করতে হবে। যেহেতু আমার আলাদা আলাদা, আমি চাইলে এভাবে অ্যাডজাস্ট করে বড় করে নিতে পারবো। কিন্তু আপনাদের যদি ব্যাকগ্রাউন্ড একসাথে থাকে সেক্ষেত্রে আমি এইটার এই ইমেজের ক্ষেত্রে যে এটা ফলো করছি সেটা ফলো করবেন, তাহলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমি ব্যাকগ্রাউন্ডটাকে আগে একটু বড় করে দিচ্ছি। হ্যাঁ, কোন ছবি? কই সরাইছি হোয়াইট ব্যাকগ্রাউন্ড? এই যে এগুলাকে যে এডিট করতেছি, ডাবল ক্লিক করতেছি, ডাবল ক্লিক করলে এখানে একটা দেখেন স্লাইড আসতেছে, এইখানে আপনার দেখাচ্ছে যে আপনি ক্লিপিং মাস্কটাকে ভাঙছেন, ঠিক আছে? দেন ইমেজটা আর ব্যাকগ্রাউন্ডটা একসাথে সিলেক্ট হয়েছে, আর এটার ভিতরে ডাবল ক্লিক করলে যে ইমেজ ব্যাকগ্রাউন্ড আমার আলাদা ছিল, ইমেজ আমার আলাদা ছিল, দেখেন দুইটা আলাদা আলাদা ভাবে সিলেক্ট হয়েছে। এটাকে জাস্ট ডাবল ক্লিক করছি, ডাবল ক্লিক করছি, ডাবল ক্লিক করছি, আর কিছুই করি নাই। এই যে এখন আমি এটাকে ছোট বড় করতে পারবো। এখন ব্যাকগ্রাউন্ড আর ইমেজকে যদি আলাদা ছোট বড় করতে চাই, এটা ব্যাকগ্রাউন্ড আলাদা ছিল আমার, দ্যাটস ওয়াই আমি চাইলে আলাদা ছোট বড় করতে পারবো। হোয়াইট কোথায় যাবে? তাহলে কিভাবে যাবে? আমি এটা এইভাবে রাখতে চাচ্ছি। এখন যখন এইভাবে রাখছি, আমি চাইলে এইভাবে রেখে দিতে পারি, এটাও তেমন একটা খারাপ লাগবে না। কিন্তু আপনি একটা ইমেজ দিছিলেন আজকে ফ্লায়ার, মেবি ফ্লায়ার গাড়ির ছবি দিয়ে, না? তো আপনার ওই ইমেজটাতে ভুল কি ছিল আমি কমেন্ট করতে চাইছিলাম, পরে আর করতে পারি নাই। ভুল ছিল হলো আপনি যে ইমেজটা ইউজ করছেন, আপনার ব্যাকগ্রাউন্ড টোটালি সাদা, ব্যাকগ্রাউন্ড টোটালি সাদা, ঠিক আছে? এখন আপনি যে গাড়িটা ইউজ করছেন ওইটার ব্যাকগ্রাউন্ডটা সাদা ছিল। এখন সাদায় সাদায় আপনি যে একটা ওইখানে আলাদা একটা ডিজাইন করছেন সেটা বোঝা যাচ্ছিল না। তো আপনি ওইখানে চাইলে একটা স্ট্রোক দিয়ে দিলে, বর্ডারটাতে একটা স্ট্রোক দিয়ে দিলে সেটা বুঝতে পারতো যে না এইখানে এই জিনিসটা এইভাবে ডিজাইন করা হয়েছে, ঠিক আছে? আর আপনি যে গাড়ির ইমেজ গুলো ইউজ করছেন সেটাকে শিফট ছাড়া ছোট বড় করছেন, দেখবেন গাড়িগুলো একটু চ্যাপ্টা হয়ে গেছে, শিফট ছাড়া ছোট বড় করছেন, ঠিক আছে? এখন আমার ডিজাইন প্রায় কমপ্লিট, ঠিক আছে? আমি চাইলে এখানে স্ট্রোক দিতে পারি অন্য একটা কালারে। যদি স্ট্রোক দিতে হয় কিভাবে স্ট্রোক দিবেন, যেইটা ক্লিপিং মাস্ক করছেন, যেটার মধ্যে করছেন এটাকে ধরে জাস্ট যে স্ট্রোকটা, লাইক এই স্ট্রোকটা আপনি দিতে চাচ্ছেন এইখানে, তো এই স্ট্রোকটা দিয়ে আপনার জাস্ট একটু মোটা করে দিলে হবে। স্ট্রোকটা দিলাম, এটা ধরলাম, ওই দিলাম, এটা কত নিছিলাম, ওইটা এটা 4ই নিছিলাম নেবে না, 6।
কিভাবে করতেছি বুঝতে পারছেন? জাস্ট আমি এই যে যেটার মধ্যে ক্লিপিং মাস্ক করছি সেটাকে ধরছি, ডাবল ক্লিক করছি, দুইটা আলাদা হয়েছে, ইমেজ আলাদা হয়েছে, আবার রেক্টেঙ্গুলার আলাদা হয়েছে। দেন এই রেক্টেঙ্গুলারটাকে আবার সিলেক্ট করছি, সিলেক্ট করার পরে জাস্ট স্ট্রোকে একটা কালার দিয়ে এটাকে মোটা করে দিচ্ছি, ঠিক আছে? আলাদা কোনো রেক্টেঙ্গুলার কিন্তু নেই এখানে আমি। আপনারা চাইলে নিতে পারেন, ওইটা আলাদা হিসাব। এখন আলাদা রেক্টেঙ্গুলার নিলে কি হইতো, এখানে স্ট্রোকটা আমার দোনো পাশে বের হইছে নাকি? আমি যদি আলাদা একটা রেক্টেঙ্গুলার ব্যাকে নিয়ে, মানে যেটার উপরে ক্লিপিং, যেটা দিয়ে ক্লিপিং মাস্ক করছি, যে রেক্টেঙ্গুলারটা দিয়ে ওইটার ব্যাকে নিয়ে যদি আলাদা একটা রেক্টেঙ্গুলার নিয়ে আমি ক্লিপিং মাস্ক করতাম, এই যে আমার বাইরের যে অংশটুকু স্ট্রোক বের হইছে এইটা কেটে যেত, ঠিক আছে? তো করলাম। এখন সেন্টারে আপনার লোগোগুলা বসবে। এখন কেউ চাইলে সে এইটাকে এক পাশটা একটু বড় রাখতে পারে। ধরেন একটা ইমেজ আপনার একটু বড় ফোকাস করতে হবে, কেউ চাইলে এক পাশে একটু বড় রাখতে পারে। তো এটাকে আমি একটু বড় করে দিই, দেখি আগে। পাশ বড় রাখলাম। এখন এই জায়গায় দেখেন এই ইমেজটা আমার একটু বড় দেখাচ্ছে, এটাকে যদি চান আর একটু ছোট করে দিতে পারেন। একটা পাশের ইমেজ আমার একটু বড় থাকবে, একটা পাশের ইমেজ একটু ছোট থাকবে। তো আমি জাস্ট ইমেজটা ছোট বড় করেছি, শেপ কিন্তু ছোট বড় করিনি, ঠিক আছে? আপনারা চাইলে শেপও ছোট বড় করতে পারেন, প্রবলেম নেই। তো এইখানে আমি একটা লোগো ইউজ করব। বোল্ড করে দিলাম। ফোন নাম্বার ইউজ করতে পারি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ। আচ্ছা, আমি ধরেন এখানে ডেমো একটা ফোন নাম্বার নিলাম, ডেমো একটা ওয়েবসাইট নিলাম, ঠিক আছে? এখন এইটাকে আমার একটু সাজাইতে হবে। এখানে কোনো ট্যাগলাইন থাকতে পারে বা উপরে একটা সাবজেক্ট থাকতে পারে, ঠিক আছে? তো আমার আপাতত কোনো সাবজেক্ট নাই, আমি লোগোটাই উপরে বড় করে রাখলাম। এখন আমার ফোন নাম্বারটা আর ওয়েবসাইটটা বসবে এখানে। তো ওয়েবসাইট আর ফোন নাম্বার যদি এইভাবে বসাই দেই, তেমন একটা দেখতে ভালো লাগবে না। কালারটা আমি এই কালারে করে নিচ্ছি। তো আমি চাচ্ছি আমার যে ফোন নাম্বার এবং ওয়েবসাইট ইউজ করতেছি, ওয়েবসাইটের লিংকটা, এইটাকে আইকন, এক ফার্স্টে একটা আইকন দিয়ে তারপর ইউজ করব। এখন আইকনটাকে আপনি বিভিন্ন ওয়েতে করতে পারেন। সবাই বাসায় প্র্যাকটিস করছিলেন তো আইকন কিভাবে করতে হয়, পেন টুল দিয়ে যে করছিলেন। তো কেউ চাইলে পেন টুল দিয়েও করতে পারেন, আপনার এক্সপিরিয়েন্স মানে পেন টুলের হাত ক্লিয়ার করার জন্য কেউ চাইলে এইভাবে করতে পারেন, লাইক।
আমি এই ইমেজটাকে সেভ করে নিচ্ছি। দেখেন আমি কিন্তু শুধু ব্ল্যাক কালার নিছি, অন্য কোনো কালার নেই নেই। অন্য কোনো কালার নিলে একটা অসুবিধা হয়, লাইক আমি দেখাই একটু। তিনটা আইকন আমি ইলাস্ট্রেটরে নিয়ে আসলাম, আনার পর এটাকে ইমবেড করতেছি। আচ্ছা হয়ে গেল। এটাতে মেবি কোনো প্রবলেম আছে, আমরা অন্য কোনো আইকন দেখি। তো ওয়েবের একটা আইকন আনছি কালো, আবার ফোনের একটা আইকন আনছি কালো। এখন একটা জিনিস দেখানোর জন্য আমি ব্লু কালার একটা আইকন আনছি। তো ফার্স্টে এই দুইটাকে করি, দেখেন দুইটাকে ধরলাম, ধরার পর এটাকে ধরছি, অপশন আসতেছে না। একটাকে ধরি, ইমেজ ট্রেস করলাম। ইমেজ ট্রেস করাতে, ইমেজ ট্রেস করার পর এটাকে এক্সপেন্ড করলে আপনার যেই পিএনজি ফাইলটা আনছিলেন বা জেপিজি ফাইলটা আনছিলেন, এখন এটা ভেক্টর হয়ে গেছে। ঠিক আছে, ভেক্টর হয়ে গেছে। এটাকে কন্ট্রোল ভি দিয়ে গ্রুপ করে দিলাম। এটা গেল একটা ওয়ে। এটাকেও এটাকেও সেম ওয়েতে আমি ভেক্টর করব, গ্রুপ। এটার রেজুলেশন একটু খারাপ ছিল, এর জন্য একটু বাঁকা 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 হয়ে আসছে। ঠিক আছে, আপনারা একটু ভালো ইমেজ নেওয়ার ট্রাই করবেন, তাহলে আর এরকম বাঁকা হবে না। ঠিক আছে, এই কন্ট্রোল সি দিয়ে গ্রুপ করে দিলাম। ব্ল্যাক কালারের ক্ষেত্রে আমি যখন ইমেজ ট্রেস করতেছি হয়ে যাচ্ছে আমার এটা, ট্রেস করার পর এক্সপ্লেন করতেছি। তো ব্লু, হ্যাঁ কালারও হবে, দেখাচ্ছি এর জন্যই আনছি এটা। তো এই অন্য কালারের ক্ষেত্রে যখন ধরেন এই কালারটা আনছি, আমি যদি এটাকে ইমেজ ট্রেস করি, দেখেন আমার কালারটা তো মানে টোটালটাই হোয়াইট হয়ে গেছে, কোনো ইফেক্ট করা মানে টোটালটাকে হোয়াইট করে দিছো, মানে এই কালারটা কেউ ধরতে পারে নাই। তো এরকম কালারের কোনো কিছু যদি ইমেজ ট্রেস করতে হয়, সেটা কিভাবে করবেন? ইমেজ ট্রেসের সাইডে একটা বাটন আছে, বাটনে ক্লিক করবেন, ক্লিক করলে এখানে লো ফিডেলিটি ফটো, এটাতে ক্লিক করবেন। লেখেন, সমস্যা নাই তো। লো ফিডেলিটি ফটো, ইমেজ ট্রেসে ক্লিক করলে পাবেন এটা। বাকি এখানে আরো অনেক অপশন আছে, এগুলো দিয়ে ট্রাই করেন। ঠিক আছে, এক একটা এক এক ইমেজের ক্ষেত্রে কাজে লাগবে। ধরেন কোন একটা ইমেজ আপনার, ধরেন একটা গ্রেডিয়েন্ট করা ইমেজ, সেটাকে আপনার কোনো রকম ট্রেস করলেই চলে, অত ফোকাস আসবে না ওই ইমেজটাতে। সেটাকে আপনি চাইলে 3 কালার, 6 কালার, 16 কালার দিয়ে ইমেজ ট্রেস করতে পারেন। ঠিক আছে, মাঝকে না, এই যে ইমেজ ট্রেসের পাশেই। এখন এই জায়গায় আমি লো ফিডেলিটি ফটো দিয়ে ইমেজ ট্রেস করলাম। ট্রেস করার পরে যে ট্রেসটা করতেছেন সেটা আপনার মন মতো হচ্ছে না, লাইক এইটা আমার মন মতো,
এটা তো হয়ে গেছে। এখন আপনার কাছে মনে হচ্ছে কোন একটা আপনার মন মতো হচ্ছে না, সাইডে ইমেজ ট্রেসের সাইডে যাবেন, এই যে এখানে ইমেজ ট্রেসের একটা টোটাল মেনু দেওয়া আছে, এখানে একটা স্লাইডার দেওয়া আছে, এই জায়গায় কালার দেওয়া আছে, কালারের স্লাইডার দেওয়া আছে। ধরেন কোনো ইমেজ ট্রেস করে আপনার টোটাল কালারটা আসতেছে না, সেক্ষেত্রে কালারটা কমাইলে বাড়াইলে আপনার যেইটুকু, এখন এটা তো সলিড একটা কালারের ছিল এর জন্য চলে আসছে, ঠিক আছে? তো এখানে যদি কালার কমান বাড়ান, ইমেজের ট্রেসিং এর যে রেজাল্ট এটা কম বেশি হবে, ঠিক আছে? লাইক আমি করে দেখাচ্ছি একটা। এর জন্য এইগুলো ফার্স্টে দেখাইনি আমি, সহজ হয় দেখি ফার্স্টে দেখাইনি। ফার্স্টে দেখাইলে এগুলা এগুলা দিয়ে করতেন, পেন্সিলের কাজ হইতো না। তো এইটা কালার দিয়ে কমাইতে বাড়াইতে পারবেন, এইখানে প্রিসেট দেওয়া আছে, আরো অনেক অপশন দেওয়া আছে, এগুলা ট্রাই করবেন বাসায়, ঠিক আছে? এক একটা এক এক কাজে লাগবে। এখন আমি একটা অবজেক্টের ভেতরে সবগুলা ট্রাই করে দেখাইতে পারবো না, সবগুলা একটার ভেতরে অ্যাকশন ঠিকমতো আসবেও না। তো এক একটা এক এক ইমেজের ক্ষেত্রে কাজে দিবে, আপনারা এগুলা বাসায় ট্রাই করবেন। দেন এটাকে ক্যান্সেল করে দিলাম, যেহেতু আমার আউটপুটটা আমার মন মতো আসছে। তো এখানে ট্রেসিং রেজাল্ট দেওয়া আছে, ট্রেসিং রেজাল্টের ভেতরে বিভিন্ন অপশন দেওয়া আছে। ধরেন এখানে আমি যদি আউটলাইন দেই, শুধুমাত্র আমার আউটলাইন গুলো ট্রেস হয়েছে, ঠিক আছে? তারপরে যদি ট্রেসিং রেজাল্ট উইথ আউটলাইন, তাহলে ট্রেসিং রেজাল্টও আসলো, আমার যে আউটলাইনটা দরকার সেই আউটলাইনটাও আসছে। তারপরে এখানে যদি আউটলাইন সোর্স ইমেজটা আনি, দেখেন এই যে এটা আমার ফার্স্ট ইমেজটা ছিল, ঠিক আছে? এক্সপ্যান্ড করি, এক্সপ্যান্ড হয়ে গেছে। এক্সপ্যান্ড হওয়ার পরে আমি যেগুলো দরকার রাখবো, আনগ্রুপ করতে হবে এক্সপ্যান্ড করার পর। এক্সপ্যান্ড করার পর সবকিছু গ্রুপ হয়ে থাকবে, আনগ্রুপ করে যেগুলা দরকার রাখবেন, যেগুলো দরকার না ফেলে দিবেন। এখন আমি দেখেন হোয়াইটটাকে যদি ফেলে দেই, এখানে সলিড একটা কালার আসতেছে, তো আমার এই সলিড কালারটা রিমুভ করতে হবে। হোয়াইট সব জায়গায় সলিড কালার চলে আসতেছে। তো টোটালটাকে ধরবো, ধরার পর কই যাব বলেন? এখন কিসের কাজ? সলিড কালারের জায়গায় আমি ট্রান্সপারেন্ট আনতে যাচ্ছি, যেখানে হোয়াইট কালারটা আছে এটাকে ট্রান্সপারেন্ট আনতে যাচ্ছি। কিসের কাজ? ডিভাইড কিসে থেকে ডিভাইড করে? কিসে থেকে করে ডিভাইড? কর্নারের নাম কি? দেখেন আপনার আপনার ইয়ে দেখেন, আপনার পিসিতে দেখেন এটার নাম কি? পাথফাইন্ডার দিয়ে করব, পাথফাইন্ডার, ওই যে উনি বলতে পারছে। পাথফাইন্ডারে যাব, এখানে ডিভাইডার অপশন আছে, ডিভাইড করলাম, ডিভাইড করার পরে আবার সবকিছু গ্রুপ হয়ে গেছে। আমি একবার আনগ্রুপ করছিলাম, আবার গ্রুপ হয়ে গেছে। আনগ্রুপ করব, যেটা যেটা রাখা দরকার রাখবো, যেটা ফেলে দেওয়া দরকার ফেলে দিচ্ছি। দেন টোটালটাকে গ্রুপ করব, কোনটা করতে পারছেন না? CS6 এ করেন, কোনটা করতে পারছেন না? কোনটা কি কি? ইমেজ ট্রেসের অপশন আছে না এখানে? ট্রেস করেন, হবে না কেন? ট্রেস করার পর এক্সপ্লেন করতে হবে আবার। এখন টোটালটাকে গ্রুপ করছি, এখন কোনটা নিব, ব্লুটা না ব্ল্যাকটা? ব্লুটাই নেই। তো ব্লুটা নিলে এটাকে একটু ছোট করতে হবে। এখন আমি চাচ্ছি যে এই যে আমার যে ইলিশটা আছে এইটার মধ্যেই আমি এই যে আমার ওয়েবের আইকনটা আছে এটাকে রাখবো। এখন এইটা যে আনছি এটা মাঝখানে কাটা, তো এটার মধ্যে রাখলে তো আর ভালো দেখাবে না।
ঠিক আছে, এটাকে ফিল করবেন কিভাবে করেন বলেন। এই যে এইটুকু জায়গাকে আমি ফিল করব, এগুলো দেখানো হয়েছিল কিন্তু দুইটা হয়তো ফিল করতে পারি। একটা হলো আপনার আরেকটা ইলিপস নিব। এখন আপনারা অনেকে বলতে পারেন আমি তো চাইলে একটা ইলিপস নিয়ে করতে পারি। এখন ইলিপস নিয়ে আমি করতে পারি কিন্তু আপনাদের দেখানোর জন্য করতেছি। এটা এটা আমি একবার দেখাইছিলাম, ভুলে গেছেন সবাই। দেখেন এইখানে দুইটা ইলিপস নিছি আমি। নেওয়ার পর যে এই যে আমার যে ফোনের যে আইকনের যে যেটুকু জায়গা গ্যাপ ছিল সেটাকে আমি এখন ফিল করব। ফিল করার জন্য দুইটাকে ধরছি, ধরার পরে এখানে ইউনিটের একটা অপশন আছে পাথফাইন্ডারের মধ্যেই, ডিভাইডের উপরে ইউনিটে ক্লিক করব। আপনার এইটা ফিল হয়ে গেছে মাঝখানেরটা। ঠিক আছে, এইটা গেল একটা ওয়ে তো করলাম। আরেকটা ওয়ে আমার এখানে, এইটা একটু টাফ ওয়ে, মানে একটু সময় বেশি লাগবে। ধরলাম, টোটালটাকে ধরার পর পেন টুল নিব, যে অ্যাঙ্কর পয়েন্টগুলো রিমুভ করা দরকার সেই অ্যাঙ্কর পয়েন্টগুলো রিমুভ করে দেব। এখন আমি দুইটা ওয়ে দেখাই দিচ্ছি কারণ এক এক ক্ষেত্রে এক একটা কাজে লাগবে। সব ক্ষেত্রে আপনি সবগুলো কাজে লাগাইতে পারবেন না, এই জন্য আমি দুইটা দেখাই দিচ্ছি। এটাকে ফিল করলাম, দেন আবার এইটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট রিমুভ করছি, ডিলিট করছি না কিন্তু। এটা আবার একটু মনে রাখেন, রিমুভ করা এক জিনিস, ডিলিট করা আরেক জিনিস। ডিলিট করলে কি হবে, আপনার যে অ্যাঙ্কর পয়েন্ট এখানে হয়তো বা অন্য একটা চলে আসবে। আরেকটা করতে পারতাম আমি, ধরেন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে ওইটাকে ডিলিট করতে পারতাম, কিন্তু এইটা দেখাচ্ছি আমি ইলিপসের জন্য না, অন্য ডিজাইনের ক্ষেত্রে এই জিনিসটা কাজে লাগতে পারে। ইলিপসের মধ্যে করে দেখাচ্ছি তার মানে যে এই ডিজাইনে কাজে লাগবে এরকম না, আমি ওইটা দেখাই দিচ্ছি। তো অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করবেন না, এই পেন টুল দিয়ে রিমুভ করবেন। এই ইলিপসের ক্ষেত্রে আমি চাইলে ওই, আপনার কেউ যদি চান ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে অ্যাঙ্কর পয়েন্ট ধরে সেটা দিয়ে ডিলিট করে দিতে পারেন। এই যে আমার এইটা মাঝখানে যে ফিলটা সেটা পুরো একবারে সলিড হয়ে গেছে। এখন এখন চাইলে আমি এটাকে এখানে নিয়ে আসতে পারবো। নিয়ে আসলাম, এটাকে হোয়াইট করে দিচ্ছি। তো হোয়াইট করার পরে আমি যাচ্ছি এই দুইটা কালার, আমার এইটা। এখন এটাকে অ্যালাইন করতে হবে। এই দুইটাকে আগে ধরলাম, ধরার পর এটাকে দেখেন দুটাকে ধরছি, ধরার আমি চাচ্ছি ইলিপসটাকে ধরে আমার অ্যালাইন হবে। দুটাকে ধরার পর আমি আবার ইলিপসের উপর আলাদা একটা ক্লিক করতেছি, ক্লিক করলে ইলিপসটা আলাদা মার্ক হচ্ছে। এখন যদি আমি অ্যালাইন করি তাহলে এটার মাঝখানে অ্যালাইন হবে। ঠিক আছে, যদি আলাদা ভাবে না ধরতাম তাহলে আমার আর্টবোর্ডকে ধরে অ্যালাইন হইতো। ঠিক আছে, দেখেন আলাদা ভাবে যদি অ্যালাইন করি, ওইটাকে ধরি নাই, দেখছেন কই চলে আসছে, আর্টবোর্ডকে ধরে অ্যালাইন হয়েছে। তো যেইটাকে ধরে অ্যালাইন করতে চাচ্ছেন সেটাকে মাস্ট বি মার্ক করে নেবেন। এখন এটাকে আমার সলিড করতে হবে, তো একটা ইলিপস নেই। কালারটা আগে চেঞ্জ করে নেই। কন্ট্রোল সি করে নিলাম। এখন এই দুটাকে একটু ছোট করব।
আগে আমার টেক্সট গুলাকে সেন্টার করব লেফট হরিজন্টাল অ্যালাইন লেফট, ঠিক আছে, যেহেতু আমার লেফট সাইড থেকে রাইট সাইডে আসছে টেক্সট গুলা অ্যালাইন করলাম। হ্যাঁ, অ্যালাইন করার ক্ষেত্রে কিন্তু আমি উপরে টেক্সটটাকে আলাদা মার্ক করে নিছি। কিভাবে মার্ক করছি? ফার্স্ট এইটাকে ধরছি, শিফট চেপে এটাকে আবার ধরছি, মানে দুইটাকে মার্ক করলাম। মার্ক করার পর শিফট ছেড়ে দিয়ে আবার উপরে জিরো জিরো গুলোতে মানে ফোন নাম্বারটাতে ক্লিক করছি, একটা মাউসের লেফট বাটন ক্লিক করার পর দেন অ্যালাইন করছি, ঠিক আছে। দেন আইকনের সাথে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করব। গ্রুপ করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করতে পারেন, বা কন্ট্রোল, আবার যদি আনগ্রুপ কিবোর্ড দিয়ে করতে চান তো সেক্ষেত্রে কন্ট্রোল শিফট জি চাপলে আনগ্রুপ হয়ে যাবে, ঠিক আছে। এখন এই দুইটাকে আলাদা গ্রুপ করলাম, করার পর লোগোর সাথে অ্যালাইন করব, সেন্টার ওর সাথে এখন আমার এইটাকে চাইলে আমি এইভাবেই রেখে দিতে পারি, মানে সোর্স ফাইলটা চাইলে আমি এইভাবেই রাখতে পারি, বা কেউ চাইলে ক্লিপিং মাস্ক করতে পারেন আর্টবোর্ডের সাইজ অনুযায়ী বা কালার গাইডের সাইজ অনুযায়ী ক্লিপিং মাস্ক করতে পারেন। তো কারো যদি ক্লিপিং মাস্ক করার, যদি ক্লায়েন্ট আপনার কাছে সোর্স ফাইল চায় সেক্ষেত্রে ক্লিপিং মাস্ক করে দিবেন, ঠিক আছে, দেখতে একটু ভালো লাগবে, গোছালো থাকবে। আর যদি ক্লায়েন্ট সোর্স ফাইল না চায় সেই ক্ষেত্রে আপনার ইচ্ছা, আপনি ক্লিপিং মাস্ক করবেন কিনা করবেন না। তো ক্লিপিং মাস্ক করতে হলে গাইড গুলাকে আনলক করলাম। আমি মেবি এই যে কাটিং মার্কের যে গাইডটা নিছিলাম এটা আমি ডিলিট করে দিয়েছিলাম, মেবি আগে ভুলে চাপ করে ডিলিট হয়ে গেছিল। তো এই গাইডটাকে একটু বড় করে নিচ্ছি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এটাকে কপি করলাম, রিলিজ গাইড করি। রিলিজ গাইড করার পর এটাকে একটু বড় করে নিই। সরি, এটা বড় করলে হবে না, বিকজ অফ আমি তো মাপটা অফসেট করে নিছিলাম, এই জন্য বড় করলে হচ্ছে না। তো আমি একটা রেক্টেঙ্গুলারই নিই আলাদা। এখন এটা কালার গাইডের মাপ অনুযায়ী নিতে পারেন, বা আপনার যে আর্টবোর্ড আছে ওই সাইজেও নিতে পারেন। তো আমি কালার গাইডের মাপ অনুযায়ী নিলাম, সবগুলোকে ধরলাম, তারপর মেক ক্লিপিং মাস্ক করে দিলাম। কেউ চাইলে এইভাবে ক্লিপিং মাস্ক করে দেন জেপিজি সেভ করতে পারেন, কেউ চাইলে ওইভাবে করতে পারেন, কোনো ক্লিপিং মাস্ক করার দরকার নাই। কিন্তু ক্লায়েন্ট যদি সোর্স ফাইল চায় সেক্ষেত্রে ক্লিপিং মাস্ক করে দিবেন, তো দেখতে একটু ভালো লাগে আর কি ক্লিপিং মাস্ক করলে। তো ফাইলে যাব, ফাইলে যাওয়ার পর এক্সপোর্টে যাব, যদি হাই রেজুলেশন ইমেজ দরকার হয়, ঠিক আছে। তো এক্সপোর্টে যাব, যে আমি জেপিজি সিলেক্ট করলাম, যদি জেপিজি চাই সেক্ষেত্রে জেপিজি, যদি পিএনজি চাই সেক্ষেত্রে পিএনজি সিলেক্ট করব এখান থেকে। সিলেক্ট করার পর লোকেশনটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর সেভ দিলাম। সিএমওয়াই কে কালার মোড, ওয়েবের জন্য কালার মোড রাখবো অলওয়েজ আরজিবি, ঠিক আছে। আরজিবি ক্লিক করলাম, ওকে করলাম। এটা জেপিজি চলে আসছে, সরি এখানে আমি এটা করছিলাম, তাও দেখতে ভালো লাগতেছে মেবি। একটা রেক্টেঙ্গুলার চলে আসছে, ভুলে হইছে, তারপরে দেখতে ভালো লাগতেছে তো রেখে দিলাম এটাকে আমি। হ্যাঁ, ওটাকে রিলিজ গাইড করলাম না, ওই রিলিজ গাইডটা আমি ডিলিট করতে ভুলে গেছিলাম, ঠিক আছে। তো এটা রাখাতে আর একটু সুন্দর লাগতেছে, তো থাকলো আমার এটা, ঠিক আছে। তাহলে জাস্ট কালারটা চেঞ্জ করে দিতে পারি। কালারটা আমি চেঞ্জ করে কোনটা?
সোর্স ফাইল তো এই যে এটাই তো সোর্স ফাইল, এআই ফাইল, ইলাস্ট্রেটর ফাইল, এআই ফাইল যেটা, এটা আপনি সেভ করে রাখবেন, যেখানে সেভ করে রাখবেন সেখানে থাকবে। কেন আপনি এটাকে সেভ করে রাখবেন এআই ফাইল? হ্যাঁ, তাহলে ওই যেটা সেভ করে রাখছেন সেটাকে আবার নিয়ে আসবেন। হ্যাঁ, আমি ফাইলে যাব, সেভ অ্যাজ এ যাব, এটা আমি তো ফার্স্টেই দেখাইছি অনেকবার। ফাইলে যাব, আমি সোর্স ফাইল ফার্স্টে সেভ করি নাই। এই সোর্স ফাইল সেভ করা জানেন না এখন পর্যন্ত? ক্লাস শেষ আপনাদের। এটাকে নাম দিলাম ধরেন 111, ডেস্কটপ লোকেশন সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে সেভ অ্যাজ থেকে ফাইলে যেয়ে সেভ অ্যাজ থেকে ফাইলে যাব, সেভ অ্যাজে যাব, যাওয়ার পর এখানে এটার নাম দিবেন যেটা দিতে চান, দিলাম। আমি এটাকে সেভ করব ডেস্কটপে, ডেস্কটপ সিলেক্ট করলাম, বা যে কোনো জায়গায় যেখানে আপনি সেভ করতে চান সেই লোকেশনটা সিলেক্ট করবেন। আমি ডেস্কটপে রাখতে যাচ্ছি, সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পরে এখানে একটা অপশন আসবে, এটা আমার যেহেতু CS6 এ করতেছি CS6 রাখবো, কেউ যদি সিসি তে করতে চান সিসি তে রাখতে পারেন, সিসি থেকে আবার CS6 এ কনভার্ট করতে পারেন। যেমন আমি CS6 থেকে CS5432 CS ইলাস্ট্রেটর 10983, তারপর আপনার হলো জাপানিজ ইলাস্ট্রেটর 3 পর্যন্ত সেভ করতে পারবো একটা ফাইল। ঠিক আছে, তো এটাকে আমি CS6 এ রাখলাম, ওকে করলাম। দেখেন এই যে সোর্স ফাইল চলে আসছে। এখন এটাকে আমি কেটে দেই, এটা কেটে দিছি, চলে গেছে ওইটা। এইটাকে আবার টাইনে নিয়ে আসলাম, এখানে যদি ছেড়ে দিই আবার ওই যে সোর্স ফাইল চলে আসছে। ডেস্কটপেরটা করা যাবে না কেন? ডেস্কটপেরটাই তো আনলাম এখানে। না স্যার, উনি ওইটা বলেনি, আমরা সোর্স ফাইলটা তো কিভাবে, এটা উনি ক্লিয়ার, তারপরে এটা তো জেপিজি করে আমরা সেভ করছি। জেপিজি এই যে এইটাতে আর কিছু করতে পারবেন না। এইটাকে যা কাজ করবেন ফটোশপে করতে পারবেন। ঠিক আছে, ইলাস্ট্রেটরও করতে পারবেন, কিন্তু ইলাস্ট্রেটরে একটু টাফ। ধরেন এখানে আপনার মাঝখানে সবকিছু ঠিক থাকবে, মাঝখানে ইনফরমেশন গুলো চেঞ্জ করতে হবে। ইলাস্ট্রেটর করলে যেহেতু হোয়াইট ব্যাকগ্রাউন্ড, হোয়াইট একটা রেক্টেঙ্গুলার এখানে দিয়ে আপনি নতুন কোনো ইনফরমেশন দিয়ে দিতে পারেন। ঠিক আছে, তাহলে এটা তো রাখতেই হবে, সোর্স ফাইল না থাকলে আপনি কাজ করবেন কিসে? তো এইটা গেল আপনি যখন ফেসবুকের জন্য আপনার কভার ফটোটা ইউজ করতেছেন, সেটা আপনি চাইলে যত খুশি তত রেজুলেশনে রাখতে পারেন। দেখেন আপনার আর্টবোর্ডের যে অরিজিনাল যে রেজুলেশনটা ছিল, এটা ছিল 851 315, মানে ওয়াইড ছিল 851 পিক্সেল ও হাইট ছিল আপনার 315 পিক্সেল। কিন্তু আপনি যখন এটাকে এক্সপোর্ট থেকে জেপিজি সেভ করছেন হাই রেজুলেশন দিয়ে, তখন এইটার সাইজ চলে আসছে 3606 × 1373। ঠিক আছে, পিক্সেল, যে ডাইমেনশনটা দেখেন, দেখছেন 3606 × 1373 পিক্সেল। ঠিক আছে, এখন ওয়েবের জন্য, সব ওয়েবসাইটের জন্য বলতেছি না, কিছু ওয়েবসাইটের জন্য আপনার, কিছু ওয়েবসাইটে এইরকম ইটা আসতে পারে, মানে আপনার এইরকম প্রবলেমটা ফেস করতে পারেন। অনেকেরই ওয়েবসাইট আছে ডাইনামিক করা থাকে না, প্লাস রেসপন্সিভ করা থাকে না, অনেকের ওয়েবসাইট আছে এরকম, খুঁজলেই পাবেন। সেক্ষেত্রে আপনার যে ওদের যে পিকচারের যে এরিয়াটা, সেটার যে সাইজ, সেই সাইজে নিতে হবে। লাইক আপনার ফেসবুক আপনাকে বলতেছে 851 315 বাইরে যদি কোনো পিক্সেল তুমি আপলোড করতে চাও, সেটা আপলোড করতে পারবা না। ঠিক আছে, তো আপনি তো আর্টবোর্ডের মাপ নিয়েছিলেন 851 315, কিন্তু আপনি এক্সপোর্ট থেকে যখন জেপিজি সেভ করছেন, তখন এটা হাই রেজুলেশন দিয়ে যখন সেভ করছেন, এটা রেজুলেশন বেড়ে গেছে। ঠিক আছে, তো এইটা কিভাবে সলভ করা যায়? একটা ওয়ে হলো আপনি ফাইলে যাবেন, এক্সপোর্টে যাবেন, ইউজ আর্টবোর্ড ক্লিক করলাম, এখানে যে রেজুলেশন দেওয়া আছে এখানে সিএমওয়াই কি করে নিচ্ছি,
রেজুলেশন যে দেওয়া আছে 300 পিপিআই, এটাকে 72 পিপিআই করে দিতে পারেন। এটা একটা ওয়ে করলাম। একটা নতুন ইমেজ রেডি হয়েছে। এইটার সাইজ দেখেন 863। ও সরি, আমার তো ব্লিড মার্ক নেওয়া ছিল, ভুলে গেছি। ঠিক আছে, ব্লিড মার্ক নেওয়া ছিল, এর জন্য এই সাইজটা আসতেছে। তো যদি 851 315 সাইজে সেভ করতে চান তাহলে ব্লিড মার্ক নেওয়া যাবে না। আপনি যখন ব্লিড মার্ক নিয়ে কাজ করতেছেন, জেপিজি বা পিএনজি সেভ করলে সেটা ব্লিড মার্ককে ধরে সেভ হয়। ঠিক আছে, তো ধরেন এইটা আপাতত ধরেন 851 315 সাইজে ছিল। ঠিক আছে, তো এইটাকে যদি আমি চাই যে আমার এইটা কি হবে, দেখেন এইটা, এই ইমেজটা যদি একটু ওপেন করি, এটা দেখেন রেজুলেশন একটু কমে গেছে। এটাকে আমি কম জুম করতে পারতেছি, এটাকে একটু বেশি জুম করতে পারতেছি। ঠিক আছে, তো যদি আপনার ক্লায়েন্ট বলে যে না আমার ইমেজের সাইজ 851 × 315, মানে আর্টবোর্ডের সাইজ যেটা নিচ্ছি সেটাই থাকতে হবে, ঠিক আছে, কমানো যাবে না বা বাড়ানো যাবে না, তো সেক্ষেত্রে আপনি এক্সপোর্ট থেকে রেজুলেশনটা কমাই দিবেন। একটা ওয়ে এটা। আরেকটা ওয়ে হলো আপনার ফাইলে যাবেন, সেভ ফর ওয়েব, সেভ ফর ওয়েবে ক্লিক করবেন। সেভ ফর ওয়েবে ক্লিক করলে এরকম একটা স্লাইড, মানে একটা স্লাইড চলে আসবে আপনার সামনে। তো স্লাইডের এইখানে বিভিন্ন অপশন দেওয়া আছে, ফরম্যাট দেওয়া আছে এখানে নেমে। তো এখানে আমি জেপিজি হাইটা নিব, জেপিজি হাইটা নিলাম, এখানে ফরম্যাট দেওয়া আছে। তো এখানে যদি জেপিজি নিতে হয় সেক্ষেত্রে জেপিজি, যদি পিএনজি নিতে হয় সেক্ষেত্রে পিএনজি। ঠিক আছে, তো এইটার আমার লাগবে কি জেপিজি। তো আমি জেপিজিটা কি ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এই জায়গায় ওয়াইড দেখাচ্ছে 851 315, হাইট দেখাচ্ছে, সরি, ওয়াইড দেখাচ্ছে 851, হাইট দেখাচ্ছে 315 পার্সেন্টেজ, মানে যেই সেভটা করতে চাচ্ছেন আপনি এটা আমার 100% দেওয়া আছে। তো এটাকে আপনি চাইলে এখানে জুম করে দেখতে পারবেন আবার, লাইক এখানে 200 জুম করলে বড় ছোট হবে, যে আপনার সবকিছু ঠিকঠাক আছে কিনা আপনি ফাইনাল সেভ দেওয়ার আগে। আমি এটাকে 100% রাখলাম এখন। করার পরে এখানে সেভ ক্লিক করব। এখানে প্রিসেটটা বুঝতে পারছেন তো, এখানে হাই দেওয়া আছে, আপনি চাইলে ম্যাক্সিমাম করে দিতে পারেন, সাইজের কোনো তফাৎ হবে না ম্যাক্সিমাম করে দিলে। জাস্ট আপনার ইমেজের রেজুলেশনটা একটু বাড়বে, প্লাস একটু মানে যে ইমেজটা যে এইটার সাইজটা বলতে কি সাইজ বলো এটাকে, স্টোরেজ সাইজ যেটা, ঠিক আছে, মানে ধরেন আমি এখানে যদি হাই রাখতাম সেক্ষেত্রে আমার আসতো এটা 500 কেবির একটা ফাইল। ঠিক আছে, আর যদি আমি এটা ম্যাক্সিমাম করে দিই হয়তো বা 1 এমবির একটা ফাইল হয়ে যাবে। ঠিক আছে, স্টোরেজটা একটু বেড়ে যাবে। তো এটাকে আমি ম্যাক্সিমাম করে দিলাম, 100% করে দিলাম আর কি। তারপরে এখানে আরো কিছু অপশন দেওয়া আছে, এগুলা ট্রাই করতে পারেন, নরমালি লাগে না। তো আমি সেভে ক্লিক করলাম, সেভে ক্লিক করার পরে লোকেশন সিলেক্ট করতে হবে, লোকেশনটা সিলেক্ট করলাম ডেস্কটপ, ডেস্কটপ সিলেক্ট করার পরে এখানে সেভ এস টাইপ দেওয়া আছে ইমেজ অনলি, আমি ইমেজ অনলি রাখলাম, যেহেতু আমি জেপিজি দিচ্ছি, জেপিজির ভেতরে শুধুমাত্র একটা অপশন দেওয়া আছে যেটা হলো ইমেজ অনলি। ইমেজ অনলিতে ক্লিক করলাম, ক্লিক করলে আমার একটা জেপিজি জেনারেট হয়েছে। ঠিক দেখেন এটার নিচে একটা জেপিজি আসছে, এইটার সাইজ কিন্তু আবার 851 315 চলে আসছে। মানে এক্সপোর্ট থেকে যখন সেভ করতেছেন সেটা আপনার ব্লিড মার্ক নিয়ে সেভ হচ্ছে, যখন সেভ ফর ওয়েব থেকে সেভ করতেছেন তখন আর্টবোর্ড যে সাইজে নেওয়া শুধুমাত্র সেই সাইজটাতে সেভ হচ্ছে। দেখেন এইটার ফাইলের সাইজ আসছে 135 কেবি, এটার ফাইলের সাইজ আসছে আপনার 100 কি বলে 186 কেবি। ঠিক আছে, কিন্তু রেজুলেশনটা কিন্তু এই যে সেভ ফর ওয়েব যেটা করছেন সেটার একটু ভালো, রেজুলেশনটা কমে যাচ্ছে না, রেজুলেশনটা আপনি যেটা সেভ ফর ওয়েব থেকে করতেছেন সেটার একটু ভালো আসবে। ডাইমেনশন দুটোটার সেভ, কিন্তু ফাটবে যেটা সেভ ফর ওয়েব থেকে করতেছেন সেটা একটু কম ফাটবে, যেটা 72 পিপিআই থেকে স্ক্রিন থেকে করছেন সেটা একটু বেশি ফাটবে। ঠিক আছে,
তো দুইটা ওয়েতে আপনি চাইলে ওয়েব ফাইল সেভ করতে পারেন। একটা হলো আপনার যদি ক্লায়েন্ট বলে যে আমার ওয়েবসাইট রেসপন্সিবল করা আছে প্লাস রেসপন্সিভ করা আছে প্লাস হলো আপনার ডাইনামিক করা আছে, বাইরের এসিটা একটু এসিও চলতেছে, ডোরটা একটু অফ করে দেন সাব্বির ভাই, ডোরটা একটু অফ করে দেন, এসি চলতেছে তো। তো দুইটা ওয়েতে আপনি জেপিজি সেভ করতে পারেন। এই সেম ওয়েতে আবার চাইলে পিএনজি সেভ করতে পারেন। এখন ক্লায়েন্ট যেটা চায় আপনার কাছে, পিএনজি চাইতে পারে বা জেপিজি চাইতে পারে। ক্লায়েন্ট যদি বলে আমার সাইজ নিয়ে কোনো সমস্যা নেই, তুমি এই সাইজে আর্টবোর্ডটা রেখে এই সাইজে যে কোনো হাই রেজুলেশনে সেভ দাও, তাহলে আপনি অবশ্যই এক্সপোর্ট থেকে সেভ দিবেন। কিন্তু ক্লায়েন্ট যদি বলে যে আপনার ফাইলটা অবশ্যই যে আর্টবোর্ডটা নিচ্ছেন সেই আর্টবোর্ডের মাপেই হতে হবে, সেক্ষেত্রে আপনি দুইটা ওয়েতে করতে পারেন। এক্সপোর্ট থেকে করতে পারেন, সেক্ষেত্রে ব্লিড মার্ক নেওয়া যাবে না। ঠিক আছে, এক্সপোর্ট থেকে করলে ব্লিড মার্ক নেওয়া যাবে না। ব্লিড মার্ক ব্লিড ব্লিড মার্কের পর বিকল্প হিসেবে আপনি চাইলে একটা কালার গাইড নিয়ে নিতে পারেন। ঠিক আছে, তো ব্লিড মার্ক নেওয়া যাবে না। আর যদি সেভ ফর ওয়েব থেকে করেন সেক্ষেত্রে ব্লিড মার্ক নিতে পারেন, কোনো সমস্যা নাই, জাস্ট সেভ করবেন এইভাবে। ঠিক আছে, এখন কি ওয়েব ব্যানারটা ক্লিয়ার? আর ফেসবুকের ক্ষেত্রে যেটা বলছিলাম যে আপনার যে ইনফরমেটিভ যে টেক্সট কন্টেন্ট গুলো আছে, যেটা আপনার কোম্পানির সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন দিবে, সেটাকে অবশ্যই মাঝখানে রাখবেন। মাঝখানে এখন যদি কারো মাঝখানে রাখতে প্রবলেম হয়, আপনি চাইলে এই যে এইটুকু মানে এইটুকু বাদ রেখে দেন, এইখান থেকে ইনফরমেশন গুলো দিতে পারেন। রাইট সাইডে এইটুকু বাদ রেখে এইখান থেকে ইনফরমেশন দিতে পারেন। লেফট সাইডে এইটুকু বাদ রেখে এইখান থেকে ইনফরমেশন দিতে পারেন। কেন দিতে পারেন? আপনি যখন মানুষ তো ফেসবুক পিসিতেও চালায়, ফোনেও চালায়, যখন কন্টেন্ট গুলো এই আমি যেইটুকু গাইড দেখাইলাম এটার বাইরে যদি নিয়ে যান, সেক্ষেত্রে আপনার কন্টেন্টটা কেটে যেতে পারে। ফেসবুক যখন দেখাবে, মোবাইল ভার্সনে যখন দেখাবে, ফেসবুক এখনো কেন এটা সলভ করে না সেটা আমরা বলতে পারি না। ঠিক আছে, ফেসবুকের মতো এত বড় কোম্পানি, ওদের মোবাইলের সাথে এটা রেসপন্সিভ করা দরকার ছিল, এখনো করতেছে না ওরা। তো আপনি ট্রাই করবেন যাতে আপনার কন্টেন্ট গুলো একটু ভেতরের দিকে থাকে। ঠিক আছে, তখন আপনার এইটা ভাবতে হবে, আপনার যে আর্টবোর্ডের সাইজ, আপনি করবেন ডিজাইন 851 315 তেই, কিন্তু আপনার ভাবতে হবে আপনার ওয়াইড আছে 560। কন্টেন্টের ক্ষেত্রে কন্টেন্ট গুলো যে রাখবেন সেটার ক্ষেত্রে আপনার ভাবতে হবে আপনার ওয়াইড আছে 560। দাঁড়ান আমি দেখাচ্ছি। হাইটের ক্ষেত্রে কোনো সমস্যা নাই, হাইট 315ই থাকবে। তো এটাকে আমি এখন সেন্টার নিয়ে আসি। ট্রাই করবেন এই যে হোয়াইট মার্ক যেটুকু, এইটুকুর মধ্যে আপনার কন্টেন্ট গুলো রাখতে। এটার দুই পাশে যে অংশটুকু আসছে এইটুকু মোবাইলে কেটে যাবে, হোয়াইট ভার্সনে কেটে যাবে, শুধুমাত্র ইনফরমেশনটা আসবে। হ্যাঁ, এই যে এইটুকু কেটে যাবে। ঠিক আছে, মাঝখানে টুক থাকবে শুধু আপনার ফোন মোবাইল ভার্সনে। ঠিক আছে, পিসি ভার্সনে আবার টোটালটাই দেখাবে। আর ওয়েব ব্যানারের ক্ষেত্রে কোনো প্রবলেম নাই। ওয়েব ব্যানার ক্লায়েন্টের কাছ থেকে এটা জেনে নেবেন, ক্লায়েন্ট আপনাকে সাইজ দিবে, ক্লায়েন্ট আপনাকে বিভিন্ন ইনফরমেশন দিবে, কিভাবে কি করতে হবে সেটা আপনার টোটাল ক্লায়েন্টই বলে দিবে। ঠিক আছে, ফেসবুকের একটা নির্দিষ্ট সাইজ দেওয়া আছে, এই জন্য আমি সাইজটা বলে দিতে পারলাম। আর ফেসবুকের প্রোফাইল পিকচার যদি কেউ সেভ দিতে চান, সেক্ষেত্রে 180x180 বা 500x500। আর্টবোর্ডের সাইজ হবে 180x180 বা 500x500। যদি কারোর রেজুলেশন একটু ভালো লাগে, মানে চাচ্ছেন একটু রেজুলেশনটা একটু হাই রাখতে, ফেসবুকের প্রোফাইল পিকচার এইটা হলো আপনার কাভার ফটো 851x315। কাভার ফটো 851x315, এটার সাইজ লেখেন আগে। আর যদি প্রোফাইল পিকচার করতে চান সেক্ষেত্রে দুইটা আর্টবোর্ড নিতে পারেন, মানে এটা স্কোয়ার একটা আর্টবোর্ড থাকবে।
180 ইন্টু 180 বা 500 ইন্টু 500। আমি যে ইন্টু দিচ্ছি এটা কিন্তু হাইট ওয়াইড কে বোঝাচ্ছি, এটা একটু বুঝে নেবেন। আর হাইট যেটা বলতেছে মানে ফার্স্টে যেটা বলতেছি সেটা আসবে ওয়াইড, ঠিক আছে, আর লাস্টে যেটা বলতেছি সেটা আসবে হাইট। এটা সব সময়, ঠিক আছে। এখন ক্লায়েন্ট আপনাকে কোনো সাইজ দিল, সাইজটা আপনার কাছে একটু অড মনে হচ্ছে, সেক্ষেত্রে আপনি ক্লায়েন্টকে জিজ্ঞেস করে নেবেন কোনটা হাইট কোনটা ওয়াইড। কিন্তু নর্মালি আপনাকে ক্লায়েন্ট যদি এইভাবে বলে আমার 1600 ইন্টু 800 একটা ইমেজ লাগবে, 1600 ইন্টু 800 একটা ইমেজ লাগবে, সেক্ষেত্রে আপনার 1600 আসবে ওয়াইডের সাইজ, ঠিক আছে, মানে 1600 আসবে ওয়াইডের সাইজ, আর 600 হলো আপনার মানে 800 হলো আপনার হাইটের সাইজ, ঠিক আছে। এটা নর্মালি বুঝে নেবেন। কিন্তু এমন একটা সাইজ দিল যেটা আপনার কাছে একটু অড লাগে, ঠিক আছে, লাইক ক্লায়েন্ট আপনাকে সাইজ দিল, আমাকে এরকম একটা সাইজ দাও 500 ইন্টু 300, সরি 500 ইন্টু 300 না, লাইক কিছুদিন আগে আমরা একটা কাজ করছিলাম, আমি ভিডিওটা অফ করে দিই আগে না।